पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्य महतिं च माम्। বাংলায় ভোটের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সরকারি কর্মসূচির নামে আসলে জেলায় জেলায় গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারই করছেন, সংগঠনটাকে দেখে নিচ্ছেন। অন্যদিকে নির্বাচন কমিশনের এসআইআর আসলে অধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাই। পিসুমণি বুঝতে পেরেছেন পরিস্থিতি ভালো নয়, কারণ বাংলা এখন কুরুক্ষেত্র। ধর্মযুদ্ধে কখনো মিথ্যার জয় হয় না। ব্রিগেডের লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে কেন ভয় পাচ্ছেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়? আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। মিনাক্ষী বলছে, সত্যের বিরুদ্ধে মিথ্যার এই লড়াইয়ে কি চাইছে তৃণমূল আর কোথায় ভয় পাচ্ছে তৃণমূল জানতে দেখুন ও শুনুন। মিনাক্ষী বলছে, মুর্শিদাবাদ এই জেলাকে বলা যায় পশ্চিমবঙ্গের নিজস্ব চিকেন নেক, অর্থাৎ দুর্বলতম জায়গা। গা ঘেঁষেই একেবারে অসংরক্ষিত বাংলাদেশ সীমান্ত। গোলমাল পাকানোর জন্য এর চেয়ে ভালো জায়গা তো আর কিছু হতে পারে না। তাই গোলমাল পাকানোর লক্ষ্যে মসজিদ বানানোর এমন জায়গাও আর পশ্চিমবঙ্গে নেই। তাই তো বাবরি মসজিদ তৈরির ষড়যন্ত্র। যে কোনো জায়গায় মসজিদ বানানো নিয়ে তো কোনো বাধা দিতে কেউ পারে না। মসজিদ বানানোয় কোনো আপত্তি করারও কোনো জায়গা নেই, কিন্তু তার নাম যখন বাবরি হয় তখন প্রশ্ন ওঠেই, তখন সেটা ধর্মযুদ্ধের আকার ধারণ করে। ভারতের উপর আক্রমণকারী বাবরের নামে মসজিদ কেন, এই প্রশ্ন তো উঠবেই। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই আইন এখানে কার্যকর করতে দেব না, তখন জ্বলে উঠেছিল কিন্তু মুর্শিদাবাদ। বাংলাদেশ থেকে আসা জেহাদিরা সন্ত্রাস চালিয়েছিল। তখন যেভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছিল সেই কথাটা যারা মনে রেখেছেন তারা বুঝতে পারবেন কেন মুর্শিদাবাদ, আবার কেন মুর্শিদাবাদকেই গোলমাল পাকানোর জন্য বেছে নেওয়া হয়েছে। মনে রাখতে হবে, এই যে মসজিদ বানানো এটা উস্কানি ছাড়া কিছু নয়। আমি আগেও বলেছি, বারবার এখন বলতে হবে এই কথাটা, কারণ তৃণমূল তথা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন এবার বাংলায় ভোট আসলে ধর্মযুদ্ধ। আর সেই যুদ্ধে একদিকে নানা দুর্নীতিতে পচে যাওয়া তৃণমূল, আর অন্যদিকে যাবতীয় রাষ্ট্রবাদী শক্তি। এই লড়াই অহিন্দু বনাম হিন্দুর। মনে রাখতে হবে, হিন্দু মানে কোনো উপাসনা পদ্ধতি নয়। হিন্দু তারাই যারা ভারতকে মা মনে করেন, যারা বাংলাকে জননী মনে করেন, এই বসুন্ধরা পৃথিবীকে যারা মা মনে করেন, তারাই হিন্দু। এখন তাদের সংঘবদ্ধ হয়ে বাংলার কালো দিন ঘোচানোর সময় এসেছে, এবং তারা যে জাগ্রত সেটা টের পেয়ে গিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। মুসলমান সমাজকেও আর ভুল বুঝিয়ে রাষ্ট্রের বিরোধিতা করার কাজে লাগানো যাবে না, এটা তিনি বুঝতে পারছেন। একটা বড় অংশের মুসলিমরা রাষ্ট্রবাদীদের সমর্থন দিচ্ছেন। বাংলাদেশের পরিস্থিতি ভয়ানক, সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছেই। অন্তর্বর্তী সরকারের এই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের যে আচরণ সব সময় ভারত বিরোধী। সেই সময়ে বাংলাদেশের সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদকে উত্তেজিত করতে চাইছে আসলে জেহাদি শক্তি, আর তাতে প্রশ্রয় দিচ্ছে এই রাজ্যের শাসক দল। শাসক দলের বিধায়ক তার নেতা হয়েছেন, সাহায্য করছে পুলিশ প্রশাসন। কেন্দ্রটা বাঁচা হয়েছে মুর্শিদাবাদকে, সেই মুর্শিদাবাদ যেখান থেকে সেখানকার সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলা হয়। এই সেই মুর্শিদাবাদ যেখান থেকে ভারতের সনাতন গেরুয়া পরম্পরার সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়, তাকে নানাভাবে হেনস্থা করা, তার উপরে নানা আক্রমণ করার চক্রান্ত করা হয়। সাধারণ হিসেবে বলা হয়
এই রাজ্যের যে সংখ্যালঘু মুসলিম ভোট তা 30% তা তৃণমূলের দিকে যায়। কিন্তু এখন আর সেটা বলা যাবে না, কারণ গোটা মুসলিম সমাজের ভোট এখন আর তৃণমূলের সম্পদ নয়। মুসলিম সমাজের একটা বড় অংশ বুঝেছে যে এই সরকার শুধুই ঠকানোর জন্য তাদেরকে ব্যবহার করে, তাদেরকে তোষণের অভিনয় করে। আসলে মুসলিম সমাজের কোনো উপকারই তৃণমূল সরকার কিন্তু করেনি, করতেও চায় না। আমি একদিন তথ্য পরিসংখ্যান দিয়ে বোঝাবো কিভাবে এই রাজ্যের মুসলমানদের ঠকানো হয়েছে। বারবার ব্যবহৃত হওয়া সেই মুসলিম সমাজের বড় অংশ এখন তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা বুঝতে পেরে গেছে তৃণমূলের কারসাজি, আর তাতেই তৃণমূল নেত্রী বুঝতে পেরেছেন বাঁচার রাস্তা একটাই, সবার মনে এখন বিজেপি জুজুর ভয় দেখাতে হবে। সেটা না করতে পারলে মুসলিম ভোট এত ভাগ হবে এবার, তাদের ক্ষমতা থেকে সরে যেতে হবে। কারণ মুসলিম সমাজের বড় অংশ এটা বুঝতে পেরেছেন যে তৃণমূল মানে সুখ নয়, আর বিজেপি মানেই অসুখ নয়। তাদের হাতের কাছে এখন ইন্টারনেটের যুগে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের নজির রয়েছে। সবকা সাথ সবকা বিকাশ কেমন হতে পারে তা তারা হাতে গরম জানতেও পারেন। এই ভয়েই তৃণমূল এখন সব রকম বিদ্বেষমূলক প্ররোচনা, সাম্প্রদায়িক উস্কানি তৈরি করতে চাইবে। এখন হাতিয়ার করা হয়েছে হুমায়ুন কবিরকে। এই হাতিয়ার যখন ফিকে হয়ে যাবে তখন দেখবেন নতুন হাতিয়ার করবেই, তৃণমূল করবেই। কিছু না কিছু অস্ত্র নিয়ে আসতে হবে বিজেপি জুজু দেখিয়ে মুসলিম ভোট এক কাট্টা করার জন্য। পশ্চাৎপদ সংখ্যালঘু সমাজকে আরো বেশি করে মূল স্রোতে সামিল করার বদলে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের পিছনের সারিতে রাখার কাজটা যে আসলে তৃণমূল করেছে, বিজেপি নয়। কারণ এই রাজ্যে তো বিজেপি কখনো ক্ষমতাতেই আসেনি। এটা আজকে মুসলিম সমাজকে বেশি করে বোঝাতে হবে। তারা বুঝছে না, এর জন্য বিদ্বেষের বদলে হিন্দু অর্থাৎ দেশপ্রেমী সমাজ যদি সতর্ক না হয়, ইতিহাস কিন্তু এই সময়কে ক্ষমা করবে না। কারণ বদলের সময় এটাই। এই লড়াই কেন গুরুত্বপূর্ণ বলবো, এক এক করে বলবো। তবে তার আগে একটা কথা, আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয়। যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে টাকা পাঠান, তাহলে আরো ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি। দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাঙ্কস বাটন আছে। এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন। সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইন নিয়ে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যা করেছেন তাতে মুসলিম সমাজ আরো বিভক্ত, তারা আরো বীতশ্রদ্ধ তৃণমূলের প্রতি। এই সময়ে হিন্দুরাও তো খুশি নয়, রাষ্ট্রবাদী মানুষেরাও খুশি নয়, তাই একটা উন্নয়নের পাঁচালি গেয়েছেন। আইপ্যাকের তৈরি করে দেওয়া চিত্রনাট্য মেনে একটা উন্নয়নের পাঁচালি গেয়েছেন আমাদের মাননীয়া। কিন্তু সব ধর্মের মানুষই ধরে নিয়েছেন এটা আসলে মিথ্যের পাঁচালি। তিনি বলেছেন নাকি রাজ্যের জিএসডিপি এখন 20,31,000 কোটি টাকা। ডাহা মিথ্যা। অর্থ দপ্তরের কর্তারাও বলছেন এটা নয়। কিন্তু এই মিথ্যাটার উপরেই দাঁড়িয়ে খোলা বাজার থেকে প্রতি বছর 2-3 দফায় কোটি কোটি টাকা ঋণ করে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দাবি করা হয়েছে দারিদ্র্য সীমার নিচে 1,72,00,000 মানুষকে আনা হয়েছে। একটিবারের জন্য যদি কেন্দ্রের প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার চাল গম এ রাজ্যে আসা বন্ধ হয়ে যায়, তাহলে বোঝা যাবে রাজ্যের কি হাল, কত মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠেছে সেদিন বোঝা যাবে। বেকারত্বের হার নাকি তিনি 40% কমিয়ে দিয়েছেন। চাকরি হয়েছে 2 কোটির। জানেন 2 কোটি চাকরি মানে রাজ্যের প্রতিটি বুথে গড়ে 250 জন। আমার বুথে কারা পেয়েছেন আমি জানি না।
পেলে জানতে পারতাম। কেউ বিশ্বাস করবে মুখ্যমন্ত্রীর এই 2 কোটি চাকরির পাঁচালি? মুখ্যমন্ত্রী পারবেন, তার দলের নেতারা পারবেন বুথ ধরে ধরে কারা কারা চাকরি পেলেন তার তালিকা প্রকাশ করতে? একটা বুথের সবাইকে তো সেই বুথ এলাকার মানুষ মোটামুটি চেনেন। রাজ্যে শেষবার এসএসসি পরীক্ষা হয়েছিল 2015 সালে, শেষবার পিএসসি 2017 সালে। গত 8-9 বছরে রাজ্যে কোনো চাকরির পরীক্ষাই হয়নি। উল্টো দিকে শিক্ষক থেকে পুলিশ, চিকিৎসক থেকে পুরকর্মী, সব রকমের চাকরি চুরি হয়েছে, বিক্রি হয়েছে। আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন রাজ্যের 51টি কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন? একের পর এক সংস্থা রাজ্যের ব্যবসা গুটিয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে কেন? তাজপুর বন্দর আর দেউচা পাচামি নিয়ে গত 15 বছর ধরে আমরা শুনে আসছি, একটার পর একটা নির্বাচন, দুটোর ক্ষেত্রেই কোনো কিছু এগিয়েছে বলতে পারবেন আমাদের গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন? তিনি দাবি করেছেন 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে। কোথায়, কারা নিলেন, তাদের প্লেসমেন্ট কোথায় হয়েছে তালিকা দিন। উল্টো দিকে নানা তদন্তে মুখ্যমন্ত্রী জানেন তার অনেক ভাই খুব তাড়াতাড়ি জেলে যাবে, তার পরিবারে বা তার পরমাত্মীয় কাউকেও খুব তাড়াতাড়ি জেলের ভাত খেতে হতে পারে। বুঝেছেন উনি, বুঝেছেন। সেই সঙ্গে এসআইআর বুঝিয়ে দিয়েছে ভূতেদের কাঁধে চেপে 4র্থবার নবান্নে যাওয়া মুশকিল। তাই তিনি চান একটা গোলমাল, একটা বড় ধরনের গোলমাল। আমি যে চাকরি, কর্মসংস্থান, রাজ্যের পরিস্থিতি নিয়ে যে প্রশ্নগুলো তুললাম, এগুলো আলাদা করে হিন্দুর প্রশ্ন, মুসলিমের প্রশ্ন কিন্তু নয়, এটা রাজ্যের মানুষের প্রশ্ন। মুসলমানেরাও জানেন মমতা আপার আমলে মায়ের সম্মান, কন্যার সুরক্ষা সব জলাঞ্জলি গিয়েছে। তাই তো তৃণমূল বুঝতে পেরেছে এলোমেলো করে না দিলে আর লুটে ফুটে খাওয়ার দিন নেই, পরিস্থিতি খুব খারাপ। তাই তো মোগল আক্রমণকারী বাবরের নামে মসজিদ বানানোর উস্কানি দিতে হচ্ছে। অন্যদিকে কলকাতার ব্রিগেডে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠের ধ্বনি। সেই ধ্বনি কালীঘাট থেকে নবান্ন সর্বত্র পৌঁছেছে। পিসি টের পেয়েছেন বাংলার রাষ্ট্রভক্ত মানুষেরা ব্রিগেডে একত্রিত হয়ে আরো বেশি বেশি করে জোট বাঁধছেন। ব্রিগেড দেখিয়ে দিয়েছে সাধু সন্ত সমাজ এগিয়ে এসেছেন বাংলাকে সাপ মুক্ত করার জন্য। আপনারাও শুনুন ব্রিগেড ময়দান থেকে উচ্চারিত সেই কালের ধ্বনি। ভগবত গীতা প্রথম অধ্যায়ঃ অর্জুন বিষাদ যোগঃ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सवः গীতায় কিন্তু কোনো ধর্ম নেই, গীতায় কোনো ধর্ম নেই। এই বাংলারই বিদ্রোহী সন্তান নজরুল ইসলাম লিখেছেন, হে পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য শঙ্খ, চিত্তের অবসাদ দূর করো করো দূর, ভয়ে ভীত জনে করো হয়ে নিঃশঙ্ক, ধনুকে টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দানো, ভোলাও ভোলাও মৃত্যু আতঙ্ক। গীতার মন্ত্র স্বাধীনতার লড়াইয়ে পাথর হয়েছে। গীতার মন্ত্র যে সকলের, সববার, সেটা বুঝিয়ে গিয়েছেন স্বামীজি থেকে রবীন্দ্রনাথ কিংবা কাজী নজরুল।
সেই মন্ত্রেই বাংলার কালো দিন শেষ হওয়ার আশা তৈরি হলো কলকাতার ব্রিগেড ময়দানে। মনে রাখতে হবে, আসন্ন বিধানসভা নির্বাচন আসলে কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধ। সেই কুরুক্ষেত্রে অধর্মকে নাশ করে ধর্মের জয় নিশ্চিত করাই এখন বাংলার আশু কর্তব্য। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।